নমস্কার শাশ্বত মিত্র। বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে আর মার্কেটের উত্তাপটাও কিছুটা গায়ে লাগছে আর কি। আজকে নতুন একটা লেভেলে গেল নিফটি। আপনাদের বারবার বলছিলাম 850, এদিকে 375। যতক্ষণ না ভাঙছে আমি ভাববো এটা একই রেঞ্জে আছে। যদিও এই ফার্স্ট ডে গেল, তবুও 900-র ওপর ক্লোজিং আশা করা যায়। নিফটিকে 22,000, 22,200, 22,300 অবধি হয়তো নিয়ে যাবে, যদি এটা ফলস ব্রেকআউট না হয়ে থাকে। আজকে যখন 22,820-25-এর কাছে ছিল, তখন যে গ্রুপ আমার আছে আপনাদের সঙ্গে, শেয়ারবাজ গ্রুপ এবং আমার যে ক্লোজ গ্রুপটা আছে, দুটো গ্রুপেই শেয়ার বড় গ্রুপটায় একটা নিফটির পুট কেনার কথা বলেছিলাম 108 টাকায়, 21,800, 88 টাকা স্টপ লস দিয়েছিলাম। তো 119 টাকা অবধি যাবার পর ওটা লাস্টে 88 টাকা এসে স্টপ লসটা খেয়ে গেল। কিন্তু ওখানে ওটা যতবারই স্টপ লস খাক না কেন, ওই ট্রেডটা ওখানে আছে। কারণ আমি তো ভাবছি যে এটা 22,400 থেকে 22,850-র মধ্যে ঘোরাঘুরি করছে। তা একবার হয়তো খাবে, কিন্তু এর আগে এই ট্রেড আমাকে অনেকবার পয়সা দিয়ে গেছে। তো আজকে খেয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। যখন যেদিনকে ব্রেকডাউন হোক আর ব্রেকআউট হোক, ব্রেকডাউনেও খেত, এটা ব্রেকআউট হয়েছে খেয়েছে, যে কোনো একদিকে। ব্রেকডাউন হলে 400-র কাছে এলে আমি বারবার কল কিনতাম, তাতে যদি 350 ভাঙতো ওখানে আমি বেচে দিতাম। সেই হিসাবেই 20 টাকা স্টপ লস রেখেছিলাম। যাই হোক, ওটা খেয়ে গেছে। কেন করেছিলাম সেটা একটা আপনাদের বললাম, মানে কী কারণে, কারণটা তো জানা দরকার কেন এই মার্কেটে আমি কন্ট্রা ট্রেডটা দিলাম। যদিও আপনারা জানেন আমি এই কথাটা বহুদিন ধরে বলছি, তবু একবার আপনাদের কাছে ক্লিয়ার করলাম। সেকেন্ডলি, আগের দিনের ভিডিও যারা দেখেছেন তাদের বলেছিলাম পিএসইউ ব্যাংক চলতে পারে। দেখে মনে হচ্ছে সেটআপ সুন্দর একটা তৈরি করছে। তো যদি কেউ নিয়ে থাকেন, দেখেছেন হয়তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 116 থেকে 129 নতুন হাই, ইউনিয়ন ব্যাংক 132, 120 থেকে, ব্যাঙ্ক অফ বরোদা প্রায় 5%, 230, 220 থেকে, এসবিআই 615-16 থেকে 636, কানাড়া ব্যাংক 447-48 থেকে 462। মানে সবগুলোই একটা 2-3% থেকে 7-8% এই একটা মুভমেন্ট পাওয়া গেছে। তো যদি কেউ নিয়ে থাকেন, একটা প্রফিট হয়েছে আর কি। আর আরেকটা শেয়ার আপনাদের বলেছিলাম ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, 195 টাকায় বলেছিলাম, সেটা 218-19 টাকা অবধি গিয়ে আজকেও মনে হয় 213-14 টাকায় বন্ধ হয়েছে। তো মোটামুটি যে শেয়ারগুলো ভালোই চলছে। আমি তো বারবারই বলেছি, মার্কেট যাক পড়ুক, আপনি শেয়ার ছাড়ার কোনো রকম কোনো সময় আসেনি। ইউ হ্যাভ টু হোল্ড, সমস্ত শেয়ারই রাখতে হবে। আর কালকে ইনফোসিস এবং টিসিএসের রেজাল্ট যদিও বিশাল কিছু নয়, মানে একদম ফাটাফাটি সব কিছুর বাইরে রেজাল্ট নয়, কিন্তু কোন প্রেক্ষিতে রেজাল্ট সেটা বুঝতে হবে। অনেকে হয়তো অবাক হচ্ছেন, ইনফোসিস কেন 8% বাড়লো, কী এমন হয়েছে? বা টিসিএসের রেজাল্টটা তো অপেক্ষাকৃতভাবে ইনফোসিসের থেকে ভালো হয়েছে, তাহলে টিসিএস 3%, ইনফোসিস কেন 8%? একটা অলওয়েজ মনে রাখবেন, যখন আপনি রেজাল্টকে দেখবেন না, রেজাল্টের আগে শেয়ারটার মুভমেন্টটা দেখবেন। টিসিএস কিন্তু মোটামুটি নিজের জায়গায় ছিল 37-50, ইনফোসিস কিন্তু রেজাল্টের আগে 5% পড়েছিল। গতকাল একটা মুভমেন্ট কেউ খেয়াল করেছেন কিনা জানি না, 3:28 মিনিটে, 3:28 গতকাল, আজকের কথা বলছি না, যারা মাইনিউটলি মার্কেট লক্ষ্য করেন তারা জানেন হয়তো, 3:28 মিনিটে 1494 টাকা লো করার পর ইনফোসিস ফিউচার 29 মিনিটে 1530 টাকা হাই মারে। তার মানে রেজাল্ট তো 3:30টার পরে, কিন্তু যারা ইনফর্ম পার্সন, আমি এর বেশি কিছু বলবো না, ইনফর্ম পার্সনরা আগে থেকে বুঝে গেছিল যে কি হতে চলেছে। সেই জন্যেই লাস্ট মোমেন্টে ওই 20-30 টাকার। দেখুন, আমরা যারা অনেক দিন ধরে মার্কেটে আছি বা যারা এইভাবে কাজ করে, তারা তো সবই জানে যে ক্লোজিং প্রাইসটা হচ্ছে লাস্ট আধ ঘন্টার অ্যাভারেজ। আপনারা দেখেন না যে ক্লোজিং প্রাইসটা কেন কি হলো, হঠাৎ দাম লাস্ট আধ ঘন্টার অ্যাভারেজ। তা লাস্ট আধ ঘন্টায় যে ট্রেড ইনফোসিসের আছে, তাতে নিশ্চয়ই 1530 টাকা অবধি ইনফোসিস যাবে না। তবু যে বা যারা 1530 টাকা অবধি ইনফোসিসটা নিল, তারা নিশ্চয়ই জ্ঞানী লোক, তারা বুঝতে পেরেছে আজকে ইনফোসিস 1600 টাকা অবধি যাবে। তো এই সব ব্যাপারগুলো মার্কেটে খুব, এইগুলো যদি আপনি লক্ষ্য করেন তো আপনি বুঝতে পারবেন, হ্যাঁ এটা হয়তো ভালো রেজাল্ট আসছে। এখন ইনফোসিসের ব্যাপারটা হয়েছে কি, আপনি ধরুন একটা ছেলেকে নিয়ে আপনি পরীক্ষা দেয়, প্রতিবারই ভাবেন যে এবার ফার্স্ট হবে, দুর্ধর্ষ রেজাল্ট হবে, কোনোবারই আর ওই লেভেল অবধি যায় না।
ফলে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হয়েছে, না এই মনে হয় ততটা ভালো ছেলে নয়। কিন্তু এইবারটা কি হলো, যেটা ইনফোসিস যে রেজাল্টটা করেছে, তা মানে অ্যাকচুয়াল রেজাল্টটা মোটামুটি সেটা সমেত, মানে অনেক দিন পর যেটা আপনি ভাবছেন ইনফোসিস সেই রেজাল্টটাই দিয়েছে। ফলে ইনফোসিস একটা জায়গা দেখিয়েছে 5%, কালকে 1400, অ্যাকচুয়ালি দাম তো আপনার 1550 মতো ছিল, সেখান থেকে পড়ে 1494 হয়েছিল, সেখান থেকে 1608। অ্যাকচুয়ালি যদি আপনি ওই আগের দামটা ধরেন 3 থেকে 3.5%-এর মুভমেন্ট হয়েছে। আর টিসিএসে ওই আগের বারে 3900 হাইয়ের কাছাকাছি যে হাইটা করেছিল তার কাছাকাছি গেছে। এখন এর পরে কি, এই অবধি তো যা হবার হয়ে গেছে। দেখুন, যাদের আছে তাদের কিছু বলার নেই, কারণ বেশিরভাগ লোক ইনফোসিসে অনেকেই আমি জানি যারা 1700-1800 টাকায় কেনা আছে, সুতরাং তাদের এখনও দামের কাছে যায়নি। টিসিএসের মধ্যে অবশ্য 18-20 টাকা মনে হয় ডিভিডেন্ড ঘোষণা করেছে, 27 টাকা হবে মনে হয়, 18 টাকা স্পেশাল ডিভিডেন্ড আর 9 টাকা মনে হয় এমনি ডিভিডেন্ড। ইনফোসিস আমি দেখিনি, মনে হয় কিছু দেয়নি এখনও পর্যন্ত, শুনিনি, বা দিয়েছে হয়তো মানে মিস করে গেছি, সেটা হতে পারে। এখন কি করবেন, দেখুন যে রেজাল্টটা হয়েছে টিসিএসের যদি মার্জিনটা দেখেন 25%, মার্জিন ইজ ভেরি গুড। এই পুরোটার মধ্যে ক্যাচ হচ্ছে মার্জিনটা, বুঝতে পেরেছেন? যে এইটা খুব ডিফিকাল্ট এনভায়রনমেন্ট ছিল, ডিফিকাল্ট এনভায়রনমেন্টে রেজাল্টটা রাখায় অ্যাজ এ হোল্ডার, শেয়ার হোল্ডার আপনি ভাবতে পারেন যে এর মোটামুটি লো সাইডটা আর বেশি কিছু নেই। ওপর সাইড আপনি জানেন না, আমি ওপর সাইড নিয়ে কিছু বলছি না। আমাদের সবসময় কি, যে কোনো ট্রেড প্লাসেই নেন বা কতটা লস, মানে কতটা রিস্ক আপনার আছে সেটা আমরা আগে হিসাব করি। তো রিস্ক, এটা তো রিস্ক রিওয়ার্ড রেশিওর খেলা, আপনাদের অনেক আগেই বলেছি। তো রিস্কটা কমে গেছে। আর ইনফোসিসের ক্ষেত্রে কি হয়েছে, ইনফোসিস নিচে থেকে ওইটা বেড়েছে। এখন ইনফোসিসের ক্ষেত্রে আরেকটা ব্যাপার ভালো হয়েছে, যে তো রেজাল্টটা মোটামুটি ভালো এসছে এবং গাইডেন্স এই বাজারেও বেশি কমেনি, মানে গাইডেন্সটা একই রেখেছে। ইনফোসিস প্রতিবার কি করেছে, গাইডেন্স অনেকটা কমিয়ে দিয়েছে, যে না সামনে অনেক টাফ টাইম আসছে, আমরা গাইডেন্স দেবো না। ইনফোসিস অ্যাকচুয়ালি মানে রেজাল্টের পথ চলে ওর গাইডেন্স অনুসারে। যখন দেখেছে না গাইডেন্স বেশি কিছু খারাপ নেই, তখন মনে করেছে তাহলে ঠিক আছে। গাইডেন্স যখন, ইনফোসিস খুব কনজারভেটিভ কোম্পানি, কনজারভেটিভ মানে যদি 2 টাকা ইনকাম হয় বলবে 1 টাকা হতে পারে, বুঝতে পেরেছেন? মানে সবসময় নিজেকে সেফ পজিশানে রাখে, যে আমি যেটা বলবো আমি যেন অ্যাটলিস্ট সেই জায়গাটাকে টাচ করি। যেটা পারেনি বলছি সেটা কিন্তু ইনফোসিস বলেনি, সেটা হচ্ছে লোকে ভেবেছে এই রেজাল্ট হতে পারে, সেই রেজাল্টটা হয়নি, তাই এর আগের বারগুলো ফেলে দিয়েছে। এবার যেটা ভেবেছে সেটা হয়েছে। কিন্তু অ্যাজ এ ম্যানেজমেন্ট, ইনফোসিস ম্যানেজমেন্ট ইজ ভেরি কনজারভেটিভ। তারা কোনো দিন ওই বাড়িয়ে সারিয়ে বলা যে এত হতে পারে, ওই হতে পারে, ওরমভাবে বলে না। তারা একটা সবসময় কনজারভেটিভ এস্টিমেট দেয়। তো সেই হিসাবে তারা যে এস্টিমেট দিচ্ছে, তো লোকে বুঝতে পারছে না তাহলে সামনে রোড অ্যাহেড খুব একটা খারাপ কিছু নেই। আপনারা কি করবেন, দেখুন আমি কনজারভেটিভলি, আমিও মোটামুটি যখন যে কোনো এস্টিমেট করি কনজারভেটিভলিই করি। তা আমার আইডিয়ায় এই রানটা 1680 অবধি যেতে পারে, খুব বেশি হলে 1720, আমার যা মনে হয়, যে যদি খুব স্ট্রেচড রান হয়। কারণ রেজাল্ট তো যা কিছু, দামটা মোটামুটি ঠিক আছে, দামটা যে স্ট্রেচ তাও বলবো না, আবার দামটা যে কম, এখন সস্তা আছে, এক্ষুনি ইনফোসিস কিনে নিন, যেরকম 1200 টাকায় আপনাদের বলেছিলাম, তার জন্য গালিও খেয়েছিলাম, সেটা বলতে পারবো না। এটা ঠিকঠাক দাম। টিসিএসের ক্ষেত্রেও আগের হাইটা বড় জোর ধারে কাছে যেতে পারে 4100, 100, 150 খুব স্ট্রেচড হলে, মানে 4100 মানে কিন্তু এখান থেকে আরও 4-5%, 3900 মানে 440 টাকা 1%, আরও 200 টাকা মানে 5%। ইনফোসিসের ক্ষেত্রেও 5%ই ভাবছি, মানে দুটোই প্লাস মাইনাস 5-7%-এর এদিক ওদিক, বেশি কিছু এই মুহূর্তে ভাবছি না। এরপরে যদি কোনো নতুন কোনো কোনো খবর আসে, নিউজ আসে, তখন আউটলুক তখন পাল্টাবে, তখন দেখা যাবে। ব্যাঙ্কগুলো আমি যা বলেছিলাম যে সব ব্যাঙ্ক নয়, পিএসইউ ব্যাঙ্কের দিকে মাথা রাখবেন। পিএসইউ ব্যাঙ্ক ভালো চলেছে, আজকে দেখবেন ওএনজিসি চলেছে, রিলায়েন্স 2700-র ওপরে। রিলায়েন্স নিয়ে অনেক আগে থেকে 2500 টাকা থেকে বলে যাচ্ছিলাম, তো রিলায়েন্স জায়গায় গেছে। রিলায়েন্স 2850 টাকা অবধি যেতে পারে, 2850 টাকা পেরোলে তখন নতুন কথা ভাবা যাবে। রিলায়েন্স যেরকম কথা মুকেশ আম্বানি বলছেন, তাতে রিলায়েন্সের দৌড় অনেক 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 দূর। তো সেটা নিয়ে এখন ভেবে লাভ নেই, ছোটো ছোটো করে ভাবা ভালো, নতুন করে ওই জায়গা থেকে নতুন করে ভাবতে হবে।
পিএসইউ ব্যাঙ্ক এখনও রান শেষ হয়েছে বলে মনে হয় না, বিশেষ করে এসবিআই তো কিছুই করেনি। এসবিআই অ্যাটলিস্ট 650, 680 এই লেভেল অবধি যেতে পারে যদি এটা ফলস ব্রেকআউট না হয়। কারণ একদিনের বাড়া তো, বারবার আপনি বলতে পারেন যে আপনি কি জায়গা রাখছেন ফলস ব্রেকআউট বলে, না জায়গা রাখছি না। প্রথম কথা আপনাদের ভাবতে হবে ইকোনমিক ডাটা কী ছিল, কার এগেনস্টে আজকে এই এত বড় রানটা হলো। ইকোনমিক ডাটা ইজ নট গুড। আমেরিকা দেখবেন কালকে যদি যারা আমেরিকান মার্কেট লক্ষ্য করেন খুলেছিল 300 পয়েন্ট নিচে। কেন বলুন তো? কারণ ওদের ইনফ্লেশন চলছিল 3.1, ওরা ভেবেছিল এটা 0.02 মানে 3.3 অবধি আসতে পারে ম্যাক্সিমাম, সেটা এসছে 3.4, মানে প্রায় 10 বেসিস পয়েন্ট বেশি। তো সাধারণত ইনফ্লেশনটা বেশি হলে কি হবে? আমেরিকান মার্কেট বেড়েছিল কেন? বারবার আপনাকে বলেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রেট কাট ভাবছে, যে 2024-এ অন্তত পক্ষে 3টে রেট কাট হবে এবং যার শুরুটা 24-এর মার্চ থেকেই হতে পারে, এটা মার্কেট ভাবছিল। যদিও পাওয়েল সাহেব একবারও বলেননি, বন্ড মার্কেট তার আগেই সেই দামটা করবার চেষ্টা করছিল। কিন্তু যদি সত্যি করে ইনফ্লেশন বেশি হয় তাহলে কি রেট কাট হবে? তাহলে অ্যাকচুয়ালি পেছনে ইকোনমিক ডাটাই তো সব। ইকোনমিক ডাটা ইজ নট গুড, সেটা আপনাকে সাপোর্ট করছে না যে রেট কাট এক্ষুনি হবে। কিন্তু মার্কেট যখন ভালো অবস্থায় থাকে না, কী হয় জানেন তো, মার্কেট ইন এ গুড রান কোনো দিন কোনো খারাপ ডাটাকে পাত্তা দেয় না, আর মার্কেট ইন এ ব্যাড রান ভালো ডাটাকে পাত্তা দেয় না। পরে যখন মার্কেট বেড়ে যায় তখন আমরা বলি ওই তো তখন ডাটা ভালো এসেছিলো, মার্কেট দেয়নি, এ তো বাড়বেই। বা পরে যখন পড়ে যায় আমরা বলি ওই তো ডাটা তো খারাপ এসেছিলো, তোমরা ওই ডাটা দেখার পরও নিয়েছিলে কেন? তো ডাটা কিন্তু ভালো নয়, মানে মার্কেটে চলা আর ডাটা দুটো কিন্তু এক নয়। মার্কেট ইজ গোয়িং আপ কিন্তু ডাটা তাকে সহযোগিতা করছে না, ইটস ক্লিয়ার। এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ারলি মাথায় রাখবেন। একটা মার্কেটে স্ক্রিন, তবে আমরা একটা কথা বলি না, ভাও ভগবান ছে, মানে দামই সব। স্ক্রিন যা দেখি, স্ক্রিন ইজ আলটিমেট। তুমি কি ভাবছো, আমার মাথায় কি আছে, এসব দেখতে গেলে আপনি ভুল করবেন। স্ক্রিন যেরম বলছে সেরম যদি চলেন, ওই মানে যেদিকে জল গড়াচ্ছে সেই দিকে চললে আপনার কিছু পয়সা মানে যারা ট্রেডিং করেন তাদের জন্য সেটাই হচ্ছে নিয়ম। কিন্তু যদি আপনি ভেতরের ব্যাপারটা দেখেন, ইকোনমিক ডাটা কিন্তু ভালো নয়, এটা একটু মাথায় রাখবেন। মাথায় রাখবেন কেউ কি রিস্কটা কম নেবেন, আর কিছু না। কোনো ভয় দেখাচ্ছি না, নাথিং। আমি বলছি না আপনি কালকে শেয়ার বেচে দিন, নাথিং, কিচ্ছু নেই, সেরকম কিছু বলার নেই। যদি সেরকম কিছু হয়, যখন হবে তখন বলা যাবে। নতুন নতুন আইআরএফসি, আইআরএফসির কথা ভুলেই গেছি, কোথায় গেল দেখুন। ইরকন, আইআরএফসি সব কোথায় যাচ্ছে? আমি বারবারই আপনাদের বলেছি যে বিফোর বাজেট 120 টাকা অবধি আশা করছি, আজকে 114 মেরে দিয়েছে। আর 5-6 টাকার ব্যাপার, এখন যাবে কি যাবে না। আমার আশা ছিল 120 অবধি যেতে পারে বিফোর বাজেট। সেই জায়গাটা আপনাদের আগেই বলেছি, 75 টাকা থেকে নতুন করে সেকেন্ডবার আইআরএফসির কল দিয়েছিলাম 75-এ, 100, 120 দুটো টার্গেট দিয়ে। ফার্স্ট টার্গেট হয়ে গেছে, সেকেন্ড টার্গেটও প্রায় হতে চললো। তো যারা রেখেছেন ভালো, আপনাদের জন্য ভালো লাগবে। তারা যদি বলেন যে হ্যাঁ আপনার কথাই নিয়েছিলাম, বা আমার কথাই তো নেবেন না, আপনার নিজের কথাই নিয়েছেন, বা নিয়ে যদি রেখে থাকেন আমার ভালো লাগবে। আজ একটু কমেন্ট করে জানাবেন যে কারা কারা আইআরএফসিতে পয়সা পেয়েছেন, বা আগের দিন পিএসইউ ব্যাঙ্ক বলাতে কেউ নিয়েছিলেন কিনা, বা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া কেউ নিয়েছিলেন কিনা। আপনাদের কমেন্টগুলোর দিকে তাকিয়ে থাকবো। আর একটা হচ্ছে, একজন ভদ্রলোক বারবার বলছিলেন এসজেএস নিয়ে, আমি আপনাকে অনেকবার বলছি, আপনি কোনো উত্তর দেন না। তো আপনাকে বলে দিই, আগের দিনের যেখানে আপনি কোশ্চেন করেছিলেন ওখানে আমি লিখে দিয়েছি, আমার যেটা মনে হচ্ছে সেটা আমি লিখে দিয়েছি। আপনি যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন। আমার যা মনে হয় আমি লিখে দিই, যদিও শেয়ারটা নিয়ে আমার খুব একটা ধারণা নেই, তবে ভালো করে দেখে যেটুকু মনে হলো আপনাকে আমি লিখে দিয়েছি, সেটা একটু দেখে নেবেন। আর কি, শীতের দিন, দুটো দিন জমিয়ে মজা করুন। আর যারা রবিবার আসছেন তাদের সঙ্গে তো সেমিনারে দেখাই হচ্ছে। আমরা যারা ওই 80-র দশকের লোক, তাদের কি বলুন তো, আমরা তো দুটোই দেখেছি। ওই চিঠি দেওয়া থেকে আরম্ভ করে মোবাইলে এসএমএস থেকে এখন খালি মোবাইল, চিঠিটা উঠে গেল। এই যে ট্রান্সফরমেশনটা আমাদের না, এই যতক্ষণ ইউটিউবে বলি আর যাই বলি, এই লেখালেখি করি, একটা কীরম যেন মনে হয় ভার্চুয়াল, অ্যাকচুয়ালি নেই। এই যে রোববার যে আপনাদের দেখবো না, এই একটা আলাদা সেন্সেশন। সামনাসামনি দেখা হবে, কথা হবে, দুটো কথা হবে, আপনি কিছু বলবেন, আমি কিছু বলবো, একটু আলাপ হবে, হাসাহাসি হবে, খাওয়া দাওয়া হবে, সব মিলিয়ে একটা আলাদা একটা একাত্মবোধ লাগে, যেটা
ইউটিউব ভালো, ইউটিউবে আপনাদের সবার সঙ্গে কথা হয়, কিন্তু যেন কোথাও একটা ফাঁক থেকে যায়, মনে হয় যেন আর একটু আপনাদেরকে জানি, আর একটু আপনাদের সঙ্গে আলাপটা হোক, সেই জায়গাটা একটু বাদ থেকে যায়। যাই হোক, সেই অভাবটাও পূরণ হয়ে যাবে, সেই দিনটার জন্য আমিও তাকিয়ে আছি। ভালো থাকবেন, শীতটাকে উপভোগ করুন, চলুন ভালো করে সময় কাটান উইকেন্ডটা। নমস্কার।